হাসপাতাল। অস্ট্রেলিয়া এইখানে, ফিনল্যান্ড হয়েছে এইখানে। না না, ফিনল্যান্ড লেভেল ওয়াইজ বলতে পারেন অস্ট্রেলিয়া নাহলে ইউকে নাহলে নিউজিল্যান্ড কাছাকাছি আছে এগুলো। ফিনল্যান্ড তো এদিকে চলে গেছে আবার বেশি নিচে। ফিনল্যান্ড হচ্ছে একটা ইউরোপিয়ান কান্ট্রি, স্ক্যান্ডিনেভিয়ান, যেগুলো নিয়ে আসলে আমার খুব বেশি আগ্রহ নেই। কারণ যারা গেছে তারা খুব সাফার করতেছে এখন গিয়ে, শান্তিতে নেই, কিছুই নেই ভাইয়া। ফিনল্যান্ডের ক্যাপিটালের নাম কি, কয়জন বলতে পারবেন? এই যে ক্যাপিটালই দেখেন, এটা কিন্তু দোষ না। আপনারা কেন জানেন না ফিনল্যান্ডের ক্যাপিটাল? ওটা খুব একটা পপুলার জায়গা, ট্যুরিস্ট ডেস্টিনেশন, মানুষ ঘুরতে যায় না। অস্ট্রেলিয়ার ক্যাপিটাল কি? এটা অনেকে সিডনি বলে, ক্যানবেরা। বাট স্টিল অস্ট্রেলিয়াতে সিডনি নাম শুনছেন না? মেলবোর্ন নাম শুনছেন? বাট ফিনল্যান্ডের কয়টা সিটির নাম আপনি শুনছেন? দেশের নাম শুনছি। তারপর ইংল্যান্ডের কি? লন্ডন। তো তারপর নিউ ইয়র্ক, আমেরিকার কি? না, সবাই নিউ ইয়র্ক বলে, ওয়াশিংটন ডিসি। ঠিক আছে, কিন্তু নিউ ইয়র্কটা সবচেয়ে বেশি পপুলার, সবাই যায়। ওই শাহরুখ খান গেছিল, কালো নাহ করছিল, হাত এমনি করছিল, সবাই যায় ওইখানে যায়। আপনার হয়তো পরের জেনারেশন, তখন আমাদের সময় কালো নাহ করছিল, কালো নাহ একটা সিনেমা আছে, নাম শুনছেন? দেখেন না, আচ্ছা। তারপর অনেক, সবাই রিসেন্ট জেনারেশন সবাই। তো অনেক পুরান সিনেমা, 2000 সালের সিনেমা, আপনি তো মনে হয় দেখছেন। আচ্ছা, তো এই আর কি। তো দেখেন, যেসব দেশ বড়, সবসময় মনে রাখবেন দেশ কিভাবে চুজ করবেন। যে দেশটা বড়, যে দেশটার ইকোনমি অনেক স্ট্রং, যেখানে মানুষ যায়, ট্যুরিস্ট যায়, সেইখানে টাকা নিয়ে যায়, টাকা খরচ করে। যখন টাকা খরচ করে সে দেশের ইকোনমিতে কি হয়? টাকা আসে। টাকা যখন আসে সেই টাকাটা আবার মানে কোথায় যায়? এক একটা ব্যবসা বাণিজ্যে যায়, বিজনেসগুলো বড় হয়। বিজনেস বড় হইলে ওদের কি লাগবে? মানুষ লাগবে কাজ করার জন্য। এখান থেকে জব ক্রিয়েট হয়, এটা মানুষ খেয়াল করে না। গেলে সবসময় বড় বড় দেশগুলোতে যাওয়ার চেষ্টা করবেন, এবং নিজেকে ওইভাবে রেডি করবেন যে হ্যাঁ ভাই, কোনো কিছু আসলে ইম্পসিবল না। যদি আপনি চান আপনি পারবেন, আপনি যেখানে যেতে চান সেখানেই যেতে পারবেন আপনি, আপনার ইচ্ছার উপর। কেউ যদি আপনাকে না বলে যে না ভাই তুমি ফিনল্যান্ডেই যাও, তুমি এখানে পারবো না, না, আমি যেখানে যেতে চাই আমি সেখানেই যাব। আমি চাইতে চাই কি, আমি কতটুকু চাই সেটার উপর ডিপেন্ড করে। যদি সিরিয়াস হই তাহলে আমি অবশ্যই যাব, ব্যাস। তো ফিনল্যান্ড ডিফিকাল্ট কেন? একে তো খুব ঠান্ডা, সেকেন্ড হচ্ছে মানুষ নাই। একটা বাসা থেকে আরেকটা বাসা অনেক দূরে। একটা ব্লকের মধ্যে 50টা বাসা আছে সর্বোচ্চ। এই 50টা বাসার জন্য একটা গ্রোসারি, একটা এই এখানে চাকরি কই, চাকরি করতে যায় 2 ঘন্টা গাড়ি চালায়, তাও বরফ, সেখানে খুব আহামরি ইনকাম নেই। তো এই যে স্টুডেন্টরা বলে যে স্যার আমার পুরো মাসে আমি আর্ন করতে পারি 1 লাখ, 1,20,30,000 টাকা, থাকা খাওয়া দাওয়া আমার 70, 80, 90 হাজার টাকা শেষ, বাকি টাকা দিয়ে টিউশন কিছুই থাকে না। সেখানে যারা অস্ট্রেলিয়াতে আছে, ইউকেতে আছে, আমেরিকাতে আছে, এদের ইনকাম থাকে 3 থেকে 4 লাখ টাকার মতন অ্যাভারেজে পার টাইম। 3 থেকে 4 লাখ, থাকা খাওয়া এডুকেশন সব মিলে দেখা যায় যদি 3 লাখ টাকা খরচ যায়, আমার 1 লাখ টাকা নেট সেভিংস থাকে প্রতি মাসে। সেটা আপনি নিজের জন্য সেভ করতে পারেন, চাইলে ফ্যামিলিতে পাঠাতে পারেন। হ্যাঁ, অস্ট্রেলিয়া একটু গরম। অস্ট্রেলিয়া একটু মানে অনেক রকম প্রাণী আছে যেগুলো পৃথিবীর আর কোথাও নাই। হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশের ওয়েদার পুরো মিডিল মিডিল ইস্ট থেকে বেশি না। অস্ট্রেলিয়া হচ্ছে সিঙ্গাপুর মালয়েশিয়ার মতন ওয়েদার। কেউ যদি সিঙ্গাপুর মালয়েশিয়া যান, বাংলাদেশের থেকে গরম, ভ্যাপসা, হিউমিডিটি, সারাক্ষণ খালি ঘাম, মুখ দিয়ে খালি ঘাম বেরোয়, মেজাজ খারাপ হয়ে যায়। অস্ট্রেলিয়া কিন্তু সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া পার হয়ে হচ্ছে অস্ট্রেলিয়া, ওটা কিন্তু ওয়েস্টে না। অস্ট্রেলিয়া হচ্ছে ইস্টের একদম এই সাইডে পড়ছে, একদম ফার ইস্ট, মানে ইস্টের সবচেয়ে শুরু হয়েছে অস্ট্রেলিয়া থেকে। তারপর হচ্ছে আস্তে আস্তে এখান থেকে আস্তে 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 এই ইস্ট ওয়েস্ট যদি আমি চিন্তা করি, এই জন্য অস্ট্রেলিয়া আমার থেকে 5 ঘন্টা আগায় টাইম, আর ওয়েস্ট হচ্ছে আমার থেকে টাইম পিছায়। কিন্তু ওই যে যেহেতু সাদা মানুষরা গেছে অস্ট্রেলিয়াতে, ওরা যায় চাষবাস করছে, এই জন্য এটা এখন ওয়েস্ট হিসেবে চিন্তা করে সবাই। আচ্ছা, তাহলে আমরা একটু আসি। আচ্ছা, তাহলে একটা কাজ করি, যেহেতু ঈদের পর সবাই একটু মাত্র শুরু করছি। গত ক্লাস হচ্ছে
না, আমাকে না পেয়ে কি, আমার তো সেদিন বলাই ছিল যে সবার জন্য বেসিকের যে ক্লাসটা, যেটা ইম্পর্টেন্ট, যেটা আপনাদের অনেকে দেখছেন কথা বলতে গেলে কথা বলতে পারতেছেন না, লিখতে গেলে গ্রামারটা আমার ভুল হয়ে যাচ্ছে, তাদের তো ডেফিনেটলি বেসিক টেক কেয়ার করতে হবে। কারণ আপনি পিটিইতে শুনতেছেন জিনিসটা, এটা আপনাকে রিপিট করতে হবে, আপনি সবই বুঝছেন, বলতে গেলে আপনার মুখে জড়তা আসতেছে, কথা বলতে পারতেছেন না, প্রোনাউন্সিয়েশন ঠিক নাই, আপনার তাকে কথা বলাটা বের করতে হবে মুখ দিয়ে, নাহলে তো আপনি মানে পিটিতে আটকাবেন, আপনি পিটি সব বুঝছেন কিন্তু ডেলিভারি দিতে পারতেছেন না, বেসিক স্পিকিং স্কিলটা আপনার ক্লিয়ার না, বেসিক রাইটিংটা ক্লিয়ার না। আচ্ছা, তো ওইটা তো আমরা ইয়া করতে পারি ইনশাল্লাহ, ওটা আমরা একটা একটা করে দেখতে পারি। আচ্ছা, তাহলে আমি যেটা করি, পার্সোনাল ইন্টারাকশন কে কে করছেন এখানে? পার্সোনাল ইন্টারাকশন তো আপনি একা? হাই হাই, তাহলে একটা কাজ করি, আমি একদম পিটিটা একটু ইয়াই করে দিই, সবাইকে আমি পিটিটা একটু একদম দেখাই দিই জিনিসটা কি, যেহেতু ফার্স্ট ক্লাস, আমাদের মডিউলও নতুন, আমরা একদম ফার্স্ট থেকে শুরু করতেছি, ঠিক আছে? আচ্ছা, আমরা একদম পিটি টেস্টে আবার একটু ভালো মতন বুঝবো পিটি টেস্টটা কি জিনিস। দেখা যায় নাকি আমার স্ক্রিন? এই দেখা যায় না কেন? স্ক্রিন এটা হয়ে বসে আছে কেন? এটা কি লোড করতেছে, টাইম নিচ্ছে? আচ্ছা, পিটি টেস্টটা সবাই বুঝেন, পিটি টেস্টটা কি? একটা তো ইংলিশ টেস্ট, কমিউনিকেশন টেস্ট, যেটা দিয়ে আমি ইয়া করবো যে ভাই আমি ইংলিশে কমিউনিকেট করতে পারি, কথা বলতে পারি, লিখতে পারি, পড়তে পারি, শুনতে পারি, বুঝতে পারি। আচ্ছা, কেন পিটি পপুলার, বা আপনারা কেন পিটি চুজ করছেন? কারণ তো আছে। এটা এটা অন্যান্য টেস্টের চেয়ে একটু সহজ, সহজ, একটু একটু সহজ। আচ্ছা, এটা লোড হচ্ছে, একটু দেরি হচ্ছে কেন? আচ্ছা, তো বেশ কয়েকটা অ্যাডভান্টেজ আছে। ফার্স্ট অ্যাডভান্টেজ, এটা এটা স্ক্রিন দেখাচ্ছে না কেন? কি প্রবলেম? তুমি যে ডিসপ্লে সেটিংস দেখো, এখানে একটা ডিসপ্লে সেটিংস আছে। প্রজেক্ট করে গেছে স্যার, নর্মাল ডিসপ্লেতে দেখাচ্ছে না। দেখো তো একটু, প্রজেক্টর অফ করে একবার অন করা লাগলে। আচ্ছা, তো যেটা ইয়া করতেছি, এটা আপনারাও পান না এই সেশনটা, তাই না? এটা আমার বলা হয়নি। আচ্ছা, আইএলস টেস্টটা কয়দিন হয়? একদিন স্পিকিং টেস্ট হয়, একদিন মেইন টেস্ট হয়, যারা জানেন যারা জানেন না। আইএলস 2 দিন ধরে পরীক্ষা হয়। যেদিন মেইন টেস্ট সেদিন সকাল 11টার দিকে আপনাকে যেতে হয়, সকাল 11টায় গিয়ে ছবি তুলে ফিঙ্গারপ্রিন্ট নেয়, বসায় রাখে, 1টার দিকে পরীক্ষা শুরু হয়, 4:30 পর্যন্ত 6-7 ঘন্টার পরীক্ষা একদিন। আরেকদিন স্পিকিং টেস্টে আবার যাইতে হয় আপনাকে 2-3 দিন পরে বা 2-3 দিন আগে। এই 3-4 দিন ধরে আপনার পরীক্ষা, 2 দিন পরীক্ষা, 6-7 ঘন্টা বসে রাখছে। পিটিতে আপনি একদিন যাবেন, 2 ঘন্টা পরীক্ষা দিবেন, 4টা মডিউল শেষ 2 ঘন্টায়। তাহলে শর্ট টেস্ট কোনটা? পিটি। আচ্ছা,
আচ্ছা আচ্ছা, আপনি একটু আমার দিকে তাকান, আমার কথা শোনেন। তো এক হচ্ছে টেস্টটা শর্ট, ডিউরেশন কম। সেকেন্ড, আইএলস এর কোয়েশ্চেনগুলো কেমন থাকে? দেন রিডিং প্যাসেজ দেখছেন আইএলস এ কেউ? 2 পেজ, 2 পেজের একটা প্যাসেজ, তার নিচে 13টা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে, আপনাকে একবার অ্যান্সার করতে হবে। আপনি কি জানেন যে কোন কোয়েশ্চেনটার অ্যান্সার কোথায় আছে? এটা তো আপনাকে বলে দিচ্ছে না। আপনাকে 2 পৃষ্ঠা দিছে সামনে, 13টা কোয়েশ্চেন দিছে, আপনাকে বলছে আপনি কোয়েশ্চেনের অ্যান্সার খুঁজে বের করেন, আপনি অ্যান্সার করেন। তাহলে খুঁজে বের করতে হবে আমাকে, আবার অ্যান্সারও করতে হবে আমাকে। পিটিইতে আমাকে দিয়ে দিবে 3 লাইন, দিয়েই দিছে 3 লাইন যে ভাই এটার মধ্যে অ্যান্সার আছে, অ্যান্সারটা লেখেন। তাহলে কি সহজ না একটু কঠিন? 2 পেজ, 2 পেজের মধ্যে আছে 200 লাইন, 200 লাইনের লেখা পড়তে হবে আমাকে। আর এখানে আছে 3 লাইন, 3 লাইন পরে আমার অ্যান্সারটা বের করা অনেক সহজ কম্পারেটিভলি। থার্ড, আইএলসে কখনো শুনছেন যে স্পিকিং পরীক্ষা যারা দিছে, যারা স্পিকিং পরীক্ষা দিছে তারা বলছে যে আজকে এক্সামিনারের মুড খারাপ ছিল? শুনছেন ফ্রেন্ড ট্রেন্ড এদের কাছ থেকে যে ভাই উনি না কেমন, আমাকে দেখতেই পারেনি, পছন্দই করেনি, উনি শুরুর থেকে আমার উপর রাগ। আচ্ছা, উনি আমাকে উল্টাপাল্টা প্রশ্ন করছে, উনি আমাকে আটকায় দিছে, উনি খুব রাফ ছিল, খুব রুড বিহেভ করছে আমার সাথে, বাজে ব্যবহার করছে। শুনছেন? আইএলস এটা খুব কমন। স্পিকিং এক্সামিনার মানুষ, ধরেন সকাল থেকে পরীক্ষা নিচ্ছে, 2-4টা ক্যান্ডিডেট হয়তো একটু উল্টাপাল্টা পড়ছে, ওনাকে হয়তো একটু বিরক্ত করছে, ওনাকে প্রশ্ন করছে কয়েকবার উল্টাপাল্টা, ওনার কাছে মেজাজ খারাপ হয়। এখন এরপর যারা ঢুকছে সবাই হচ্ছে ওনার ওই রাগটাই দেখছে। মানুষ তো কন্ট্রোল করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, এক্সেস করে এগুলো, এক্সেস। আবার প্রবলেম কি, আমার ইয়া থাকে না তো আইএলস স্পিকিং রুমে। আইএলস স্পিকিং রুমে কোনো সিসিটিভি থাকে না। এই যে এইজন এক্সামিনাররা কিন্তু কোনো ভয় নেই, কিচ্ছু নেই, খালি অডিও রেকর্ড হয়। এখানে আমি কেমন চেহারা দেখাইছি, আমি কি তার দিকে তাকে একটা দাঁত এমন করছি নাকি যে তোমায় খাই ফেলবো, এগুলো কিচ্ছু রেকর্ড নেই। এটা মিস ইউজ করে এক্সামিনাররা, এটা একদম সত্যি কথা, খুব খারাপ মিস ইউজ করে। তো আমরা এই জন্য দেখি যে ভাই, এবং রাইটিংও হয়, আপনি ভালো লিখছেন আপনি জানেন, বাট আপনাকে মার্ক দিছে কম। হয়েছে? ঠিক আছে। হ্যাঁ, সেগুলো না সব তুমি 25 করো, 25, দুইটাই। আচ্ছা, তো 1 নম্বর দেখেন বলতেছিলাম যেটা, পিটি টেস্টটা কি মাচ ইজিয়ার দেন আইএলস অর টোফেল? পড়তে পারতেছেন তো স্ক্রিন? আইএলস টোফেলের চেয়ে অনেক সহজ, এবং সেটা অ্যাকসেপ্ট করে কোথায়? ওয়ার্ক, মাইগ্রেশন, স্টাডি। আপনি পড়াশোনা করতে যান, আপনি কাজ করতে যান, আপনি যে কোনো মাইগ্রেশন করেন, কোথায়? ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই 3টা দেশে 100% সব কিছুতে আপনাকে অ্যাকসেপ্ট করবে। সব ইউনিভার্সিটি, সব অফিস, সব কোম্পানি। না 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 না, টোফেল সবখানে করে না। পিটি হচ্ছে এই 3টা দেশে 100%, বাট কানাডা, ইউএসএ এবং যেসব বড় ইউরোপিয়ান কান্ট্রি আছে, যে যেমন বলছেন জার্মানি, ফিনল্যান্ড, এখানেও অ্যাকসেপ্ট করা শুরু করছে, বাট সবখানে 100% না। হয়তো ফিনল্যান্ডের সব ইউনিভার্সিটি এখনো পিটি অ্যাকসেপ্ট করে না, কেউ কেউ হয়তো এখনো স্টার্ট করছে, কেউ হচ্ছে গিয়ে ফুললি নেওয়া শুরু করছে, 20-30% এখন কিন্তু বাড়তেছে। বাড়ার কারণও আছে, টেস্টটা পপুলার, টেস্টটা সহজ, স্টুডেন্টরা সব এটার দিকে ঝুঁকতেছে, এই জন্য হচ্ছে এটা এখন নেওয়া শুরু করছে। আগে চায় না, আগে আমেরিকা বলছে আমরা নিবই না, এখন তো আমেরিকা 30-40% ইউনিভার্সিটি নেয়, কানাডা 50%-এর বেশি নেয় পিটি, এবং ইয়াতে ইটালি নেয়, জার্মানি নেয়, সবাই পিটি নেয়। আচ্ছা, তো এই যে পার্থক্যটা দেখাচ্ছিলাম, আইএলসটা কি 2 দিনের একটা পরীক্ষা লম্বা, পিটিটা শর্ট, 1 দিনের পরীক্ষা। আইএলস এর একটা প্রিপারেশন যদি আমরা নিতে যাই, আমার যতগুলো টপিক আছে সব টপিক কভার করতে কয়টা ক্লাস লাগে জানেন? 30টা ক্লাস লাগে। 30 ক্লাসের আগে আমি শেষ করতে পারি না, যেটা মোটামুটি 2.5 থেকে 3 মাসের মতন সময় লাগে। আর পিটিইতে টোটাল যে টপিক আছে পুরোটা কভার করতে আমার কয়টা ক্লাস লাগে? 16 ক্লাসেস। তাহলে টপিক ওয়াইজ বা ক্লাসের সংখ্যা ওয়াইজ
পিটির সিলেবাস আইএলস এর কতটুক? 30 আর 16 মানে অলমোস্ট হাফ, তাই না? তাহলে আপনাকে আইএলস এ পড়তে হয় এতগুলো জিনিস, পিটিতে পড়তে হয় এতটুক জিনিস। এখানে কি একটা বড় অ্যাডভান্টেজ না, যে পড়তেই তো হয় কম, সিলেবাসই তো ছোট। আচ্ছা, হিউম্যান ইন্টারাকশন যেটা বলছি, স্পিকিং এক্সামিনার আমি পাবো 6.5, স্পিকিং এক্সামিনার আমাকে দিচ্ছে 5। ওনার মুড ভালো ছিল না, এবং ওরা এটা জানে, এজন্য কিন্তু চ্যালেঞ্জ করার অপশন রাখছে। আইএলসে কিন্তু আপনি স্কোর চ্যালেঞ্জ করতে পারেন, জানেন তো, ইওআর বলে, যে ভাই আমার মনে হচ্ছে আমার স্কোর বাড়বে। তো ওটা আবার লেংদি প্রসেস, আপনাকে 10,000 টাকা দিতে হবে, তারপর হচ্ছে গিয়ে আবার চ্যালেঞ্জ করতে হবে, 6 সপ্তাহ পর আপনার রেজাল্ট আসবে, 6 উইকস। আপনাকে এত সময় আছে, আপনি এগুলোর জন্য ধানাই পানাই করতে এখানে বসছেন, যে ভাই আমাকে যদি খারাপ দেয়। আমি বলি খুব কি রিসেন্ট খুব বাজে একটা ইয়ে হয়েছে, আমার স্টুডেন্ট নাহিয়ান, ও এখন পিটি করবে। এই যে দেখেন, নাহিয়ান এত ভালো স্টুডেন্ট আমার, লিসেনিং কত পাইছে? রিডিং 9/9 পাইছে একটা স্টুডেন্ট, ওর প্রিপারেশনটা তাহলে বুঝেন। ও রাইটিংয়েও কত, যেখানে রাইটিংয়ে স্কোর করা খুব কঠিন, ওর স্পিকিং কত দিয়ে বসছে। ও যাবে অস্ট্রেলিয়া, ও জুলাই ইনটেকে অ্যাপ্লাই করবে, ওর কি এখন 6 সপ্তাহ বসে থাকার টাইম আছে? ও পাইছে কত 7.5 ওভারঅল, বাট এটা কি সে অ্যাপ্লাই করতে পারবে? না, কারণ একটা না, কারণ মাস্টার্সে কোনো ব্যান্ডে 6 এর নিচে হইতে পারবে না, একটা ব্যান্ডে। আর ও তো ও কিন্তু লয়ের স্টুডেন্ট, লয়ারদের কারো কথা বলতো, কথাই তো মেইন, স্পিকিং দিয়ে বসে 5.5। এটাকে একটা ইনজাস্টিস না, দেখেই তো বোঝা যাচ্ছে যে ছেলে লিসেনিং 8 পায়, রিডিং 9 পায়, রাইটিং 6.5 পায়। আমি জানি তার স্পিকিং ভালো, আমার স্টুডেন্ট, হ্যাঁ দেখছিলেন মনে হয়, আসছিল। না অফলাইন, মানে কি আসছে অফলাইন, ক্লাস করছে অনলাইন, অনলাইনে ক্লাস করছে, বাট এখন পিটি তো অনলাইনে ক্লাস করতে শুরু করছে। যে ভাই এখন তার 7.5 দিয়ে কিছু করতে পারতেছি না, সে এখন আবার পিটি, কারণ আমি জানি সে 1 মাস পিটি করলে সে পিটি তো 75-76 কিছু একটা পাবে, ভালো স্কোর পাবে। কিন্তু কি আকামটা করছে আইএলস, অবশ্য আমার কি টাইম আছে আমি এখন 6 সপ্তাহ ওয়েট করবো? এই হচ্ছে আইএলস এর প্রবলেম, সাফার করেছে ছেলেটাকে, তো এই আর কি। তো যে কারণে পিটিইতে সুবিধা কি জানেন, পুরোটা কম্পিউটার চেক করে, কম্পিউটার আপনাকে মার্ক দেয়, একটা সফটওয়্যার দেওয়া আছে। অনেকের প্রশ্ন থাকে যে আমি যে বাংলাদেশি, আমি তো বাংলাদেশের মতন ইংলিশ বলি, আমি তো ব্রিটিশ অ্যাকসেন্টে বলতে পারি না। আচ্ছা, আপনি গুগলের যে ইয়াটা আছে, অথবা অ্যাপেলের যে আপনি কমান্ড দেন না, ভয়েস কমান্ড, আপনার ভয়েস রিকগনাইজ করে? করে না? করে তো। বলেন না যে এটা কথা কথা আপনি বলতেছেন যে আমি জানতে চাই যে আহ, ইয়া কোথায় আছে, ধরেন কথা কথা বার্গার কিং অথবা ডমিনাস পিৎজা আমার আশেপাশে কোথায়, ডমিনাস পিৎজা নিয়ার মি, সে বের করে দেয় না যে এই লোকেশনে ডমিনাস পিৎজার হচ্ছে কি ইয়ে আছে, ভয়েস কমান্ড নেয়, পিটিইতেও নেয়। ওখানে সব দেশের ভয়েস কমান্ড দেওয়া আছে, বাংলাদেশি ইংলিশ, ব্রিটিশ, আমেরিকান, আফ্রিকান ইংলিশ, চাইনিজ ইংলিশ, ইন্ডিয়ান ইংলিশ, তামিল ইংলিশ, তামিলদের অ্যাকসেন্ট একটু ডিফারেন্ট, যতগুলো আছে সব রকম ইনপুট দেওয়া আছে। তো আপনি যেভাবেই কথা বলেন সেটা কি সে রিকগনাইজ করবে, সে চিনবে যেটা মানুষের ভয়েস। আর যেহেতু এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্কোর করে, সে তার কি মুড খারাপ ভালোর কোনো ব্যাপার আছে? তার তেমন না, তার মুড খারাপ সে আপনাকে কম মার্ক দিবে, সে সবসময় একই, সকাল বিকাল দুপুর যখন পরীক্ষা দেন একই ওয়েতে আপনাকে মার্ক দিবে। আচ্ছা, আইএলস এর কোয়েশ্চেনগুলো ডিফিকাল্ট, পিটির কোয়েশ্চেনগুলো ইজি। আইএলস এ এতগুলো থেকে আপনাকে বের করতে হবে একটা আনসার, পিটিএতে এইটুক থেকে বের করতে হবে, যেটা সহজ। আচ্ছা, রেজিস্ট্রেশন, আইএলস এর রেজিস্ট্রেশন করতে কতদিন সময় লাগে? মিনিমাম 2 সপ্তাহ সময় লাগে, মিনিমাম, অনেকের বেশিও লাগে। একটা ডেটের পরীক্ষা, 3 সপ্তাহ আগে দেখা গেছে সিট শেষ, মিনিমাম 2 সপ্তাহ। পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট পাইতে আরো কয়দিন লাগে? আপনার 1 মাস খালি পরীক্ষা দিব, রেজাল্ট পাবো, 1 মাস শেষ। পিটিতে কয়দিন? আপনি আজকে রেজিস্ট্রেশন করলেন, পরশুদিন আপনার পরীক্ষার ডেট,
পরীক্ষা দেওয়ার 24 ঘন্টার মধ্যে আপনার রেজাল্ট চলে আসে, 3 দিনের মধ্যে আপনার সব কমপ্লিট। এই যে বলছি এত ফাস্ট, প্রিপারেশন নিতে কম সময় লাগে, পরীক্ষা দিতে কম সময় লাগে, সব দিক দিয়ে পরীক্ষাটা আমার জন্য ভালো। রেজাল্ট রেজাল্ট এমন একটা কাহিনী হয়েছে, আমার স্টুডেন্ট পরীক্ষা দিছে, পরীক্ষা দিয়ে এবার খাওয়া দাওয়া মানে খাইতে গেছে, খাইছে একটু, খাওয়া দাওয়া করে এবার বাসে উঠছে, যে ঠিক আছে পরীক্ষা কেমন হয়েছে সেটা নিয়ে ফেসবুকে একটা পোস্ট দিব আজকে, পরীক্ষা কেমন হয়েছে। এই বাসে উঠছে, উঠে আসতেছে বাসার দিকে, দেখে একটা ইমেল আসছে, ওপেন করে দেখে যে রেজাল্ট চলে আসছে 2 ঘন্টার মধ্যে। হাই হাই, ভাবছিলাম পরীক্ষার এক্সপিরিয়েন্স শেয়ার করে, তো রেজাল্টই দিয়ে দিয়েছে আমার। খারাপ আসে নাই, ভালো আসছে, মোটামুটি হয়ে গেছে কাজ। তো এই হচ্ছে পিটির মজা, 2-3 ঘন্টার মধ্যে রেজাল্ট চলে আসে যদি সিস্টেম ক্লিয়ার থাকে। আমাদের মক টেস্টও কিন্তু এরকম, আমাদের মক টেস্ট যেহেতু পিয়ারসন পোর্টাল থেকে, ওই একই পোর্টাল থেকে যেখানে মেইন এক্সাম হবে ওখান থেকে আমাদের মক টেস্ট এআই স্কোর। আপনি পরীক্ষা দিয়েছেন, বাসায় যেতে দেখবেন 2-3 ঘন্টার মধ্যে রেজাল্ট চলে আসছে ইমেইলে, পুরো ব্রেকডাউন সহ, যে কোথায় ভালো করতে হবে, কি করতে হবে না করতে হবে, সব এক্সপ্লেন করে দিছে। আচ্ছা, আইএলসে যদি কেউ ব্যান্ড 5.5 পায়, সে কি চান্স পায়? ভালো দেশগুলোতে পায় না। এই হাঙ্গেরি, পোল্যান্ড এগুলো হইতে পারে, এস্তোনিয়া, রোমানিয়া এগুলো হইতে পারে, সাইপ্রাস। আমাকে ওই দিন একজন করছে যে স্যার সাইপ্রাসের কাজ করেছেন না, সাইপ্রাসের কাজ তো করি না, নামই তো কেমন সাইপ্রাস। আপনাদের আবার ইচ্ছা আছে নাকি, ভাল লাগে নাকি সব দেশ? এই সাইপ্রাস টাইপ্রাস যে মানুষ কেন যায়, অনেক কষ্ট, সাগরের মাঝখানে একটা দেশ মাল্টা, সাইপ্রাস, এগুলোর থেকে পরে বোটে করে হচ্ছে ইটালির দিকে রওনা দেয়, ইয়ার দিকে রওনা দেয়, পুলিশ আটকায়, হাত তুলে এমনি ছবি তুলে, তারপর নিয়ে কয়েকদিন জেলে রাখে, হেভি কষ্ট এইসব লাইফ, বুঝে না মানুষ। আচ্ছা, যে 5.5 আইএলসে পায়, সে পিটিইতে কত পায়? যার লেভেল 5.5 আইএলসে, সে পিটিইতে 56 অথবা এর উপর পায়। 56 পেলে কোনো ব্যান্ডে তাকে কিন্তু অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, এখনো তো রিকোয়ারমেন্ট 58 অথবা 60, 58 বা 60 হচ্ছে এখন রিকোয়ারমেন্ট, বাট আমি বলছি একটা ব্যান্ডে, যে কোনো একটা ব্যান্ডে আপনি 56 অথবা দেখুন 52ও বলে রাখছে, যে একটা ব্যান্ডে 52 পাইতে হবে, 52 এর নিচে হবে, নো ব্যান্ড লেস দেন 52। তা আমি ধরলাম যে 5.5 পাবে একটা ব্যান্ডে আইএলসে, সে পিটিতে 56 পাবে ওই একটা ব্যান্ডে, আর 56 পেলে আপনি কিন্তু চান্স পাচ্ছেন, বাট 5.5 পেলে চান্স পাচ্ছেন না। এই সবগুলো হচ্ছে গিয়ে মেজর অ্যাডভান্টেজ পিটির, যে কারণে কেউ আইএলস এর কম্পিউটার ভার্সন পরীক্ষাটা দেয় না। আইএলস এর একটা কম্পিউটার ভার্সন পরীক্ষা আছে, কেউ দেয় না ভাই। যদি আমি কম্পিউটারেই দিই তাহলে পিটিয়ে দিব, আমি আইএলস দিব কেন? দিলে আমি পিটিয়ে দিব। আচ্ছা, তো দেখেন পিটিই টেস্টটা পুরোপুরি কম্পিউটার বেসড। পুরো পরীক্ষাটা হবে কিসে? ল্যাপটপ, মানে একটা কম্পিউটার দিবে আপনাকে। তো বাসায় যারা প্র্যাকটিস করবেন এখনই ক্লাসের সাথে সাথে, সবাইকে আমি এই জন্য রিকোয়েস্ট করি একটা ল্যাপটপ ইউজ করবেন, অথবা কম্পিউটার আছে, কম্পিউটার বা ল্যাপটপ অবশ্যই, কারণ আপনার কিন্তু পড়াশোনা এখানে, আপনার পরীক্ষা এখানে, তাই আপনি এখানে এখন থেকে ইউজ টু হন। আমার পিটি সব ম্যাটেরিয়াল কি সব ডিজিটাল কিন্তু, তা আমি যদি এখানে ল্যাপটপে ইউজ টু হই, আমার পরীক্ষার সময় কষ্ট হবে না। আমি ABCD তো কিবোর্ড আছে না, টাইপ টাইপ করে টোরে এখন থেকে ইউজ টু হব। ওটা সফটওয়্যার পোর্টালে আনসার, আচ্ছা আমি একটা কাজ করতে পারি, আমি সবগুলো সলভ করে করে আপনাদের দিতে পারি। আচ্ছা, এটা আমি করতে পারি, আমি সলভ করে দিতে পারি। ওদের সফটওয়্যার তো ওরা যেভাবে দিছে, ওরা অ্যান্সার কি দেয় না, অ্যান্সার কি নেই। যদি আপনারা চান তাহলে আমাকে একটু সময় দেন, আমি এটা অ্যান্সার কি আমি এক একটা সলভ করে টেস্ট আমি হচ্ছে আপনাদেরকে তাহলে আপলোড করে দিব। ঠিক, ঠিক আছে, তাহলে আমাকে একটু সময় দেন, 2 সপ্তাহ সময় দেন। ঠিক আছে। আচ্ছা, কম্পিউটার বেসড টেস্ট, যে জন্য আমরা ফেয়ার মার্কিং পাই, মার্কিংটা ফেয়ার হয়। আচ্ছা, এটা মজার জিনিস, আমরা যেসব বই থেকে প্রিপারেশন নিব, যেসব কোর্স ম্যাটেরিয়াল আমরা পড়বো, অথবা প্র্যাকটিস সফটওয়্যার, সেখান থেকে মাঝে মাঝে কোয়েশ্চেন রিপিট হয়। সফটওয়্যার তো সে সাফল করে কোয়েশ্চেন, সে কোয়েশ্চেন রিপিট হয়ে যায় মাঝে মাঝে। তো এটা একটা মজার জিনিস, আইএলস এ কোয়েশ্চেন রিপিট হয় না। টেমপ্লেট, টেমপ্লেট হচ্ছে একটা ফিক্সড ফরম্যাট, কিরকম, এই যে ধরেন আমাকে একটা সামারি লিখতে বলছে, ঠিক আছে, একটা সামারি লিখতে বলছে,
প্যাসেজটা একটা বিশাল বড় একটা প্যাসেজ দিছে আপনাকে। শুরু করছে হ্যাঁ, যে পৃথিবীতে দ্য নিউ দ্য নিউ সোর্স অফ পাওয়ার ইজ নিউক্লিয়ার পাওয়ার, আণবিক শক্তি, পারমাণবিক শক্তি। আচ্ছা, এটা নিয়ে লিখছে নিউক্লিয়ার পাওয়ার প্রথম আসছিল এত সালে, সেটা স্টার্ট হয়েছে রাশিয়াতে, সেখান থেকে গেছে আমেরিকাতে, আমেরিকায় নিউক্লিয়ার ইয়া হয়েছে, তারপর জার্মানিতে, এরা সবাই নিউক্লিয়ার ওয়েপেন টোয়েপেন অনেক কিছু। বিশাল একটা প্যাসেজ, আপনাকে সেটা সামারি লিখতে বলছে। আপনাকে টেমপ্লেটে দিয়ে দিলাম, এগুলো ব্ল্যাঙ্ক। দ্য মেইন টপিক অফ দ্য প্যাসেজ ইজ ড্যাশ। আপনি দেখছেন আজকে মেইন টপিক কি? নিউক্লিয়ার পাওয়ার। আপনি নিয়ে বসাই দিচ্ছেন খালি। টেমপ্লেট আসলে ওই সফটওয়্যার মাঝে মাঝে ডিটেক্ট করতে পারে, এই জন্য আমরা এই জন্যই আমরা তো অ্যাকচুয়ালি যখন শিখি আমরা তো টেমপ্লেট দিয়ে শিখি না, বাট স্টিল যাদের একদম লিখতে খুব কষ্ট তাদেরকে আমরা টেমপ্লেটটা দিই যে ভাই এটাকে একটু স্মার্টলি ইউজ করতে হবে যাতে সফটওয়্যার ধরতে না পারে। সেই তো। তারপর নিউক্লিয়ার পাওয়ার মেইনলি কিসের উপর ফোকাস করে? আমি দেখলাম লিখছে ওখানে পাওয়ার প্ল্যান্ট, আর পাওয়ার প্ল্যান্টে কিছু কি লাগে? জ্বালানি লাগে, জ্বালানি, ফিউল। তাহলে ফিউল আর পাওয়ার প্ল্যান্ট, কিন্তু এটার কারণে কি ক্ষতিগ্রস্ত হয়? এনভায়রনমেন্ট। ওরা বসাই দিছি। আর ফাইনালি তারপরে বলছে যে হ্যাঁ ক্ষতি হইলেও সেটার অনেক বেনিফিট আছে। তা আমাদের কিসে বেনিফিট অফ পাওয়ার সোর্সেস, ব্যাস শক্তির উৎসে যেসব বেনিফিট আছে সেটা নিয়ে আমাদের কথা বলছে। আচ্ছা, এই হচ্ছে টেমপ্লেট। আপনাকে এই হলুদ জায়গাগুলো ব্ল্যাঙ্ক থাকবে, আপনি যে প্যাসেজই আছে সেখান থেকে ওটা নিয়ে বসাই দিবেন খালি। এই হচ্ছে টেমপ্লেট। আচ্ছা, তো পিটি তো সব দেশের জন্য অ্যাকসেপ্ট করে, 3টা দেশে 100% করে। আর যে কোনো দিন পরীক্ষা দিতে পারবেন, পরীক্ষার 24 ঘন্টার মধ্যে রেজাল্ট চলে আসবে। আচ্ছা, সবগুলো স্টাডি ম্যাটেরিয়াল কি কম্পিউটার বেসড, সব কিছু ডিজিটাল। তাই আপনার যদি ফোন থাকে, যদি একান্ত এখন ল্যাপটপ না থাকে, এখন ফোনে পড়তে হবে, বাট ফোন থেকে পড়াটা আমি রেকমেন্ড করি না। ল্যাপটপ বা কম্পিউটার থেকে পড়াটাই ভালো, একটা স্ক্রিন তো বড় লাগে পড়াশোনার জন্য। আচ্ছা, তো কোর্স ম্যাটেরিয়াল এবং আমরা একটা অফিসিয়াল সফটওয়্যার দিই আপনাদেরকে, অফিসিয়াল সফটওয়্যার, যেখান থেকে হচ্ছে আপনারা একদম এক্সাম পোর্টালে যেভাবে পরীক্ষা দিবেন সেই জিনিসটাই হচ্ছে আপনারা এখানে পাবেন। এই সফটওয়্যারটা পিয়ারসনের অফিসিয়াল সফটওয়্যার, এক্সাম পোর্টালে যেভাবে আমি একদম কোয়েশ্চেনগুলো পাবো ঠিক সেইভাবেই হচ্ছে আমাকে প্র্যাকটিস করা যাবে। এটা আপনাদের সবাইকে দেওয়া হয়। আপনাদের দেওয়া হয়েছে? আপনারা তো নতুন জয়েন করছেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না না, ডাউনলোড করবেন পুরাটা। এই দেখেন কতগুলো ফাইল আছে, এই সব পুরাটা, এই যে প্র্যাকটিস সফটওয়্যার আছে না, পুরো ফোল্ডার ডাউনলোড করবেন, নাহলে চলবে না। তো শুধু এই ফাইলটা নামাইলে চলবে না, সবগুলো লাগে। তারপর হচ্ছে এটা ইনস্টল করবেন, এরপর এটা চলবে। এই যে আইটেম প্র্যাকটিস, ধরেন লিসেনিং আমরা করব, এই লিসেনিং আইটেম সামারাইজ স্পোকেন টেক্সট, এই যে কোয়েশ্চেন, এইভাবে ইনস্ট্রাকশন থাকবে, এইভাবে হচ্ছে কি শুরু হবে। দেখেন টাইমার 3, 2, 1। One of the problems with chronic teaching is that you are expected to be a jack of all trades. As you are aware, this is quite unrealistic. Very few people are equal. যখন অডিওটা প্রোগ্রেস হবে এই মিটার বাড়তে থাকবে। টোটাল ডিউরেশন হচ্ছে এতটুকু। এই একটা লেকচার দিচ্ছে না, লেকচারটা শুনে লেকচারে একটা সামারি লিখতে হবে আমাকে, ওইটারই একটা টেমপ্লেট দেখাচ্ছিলাম একটু আগে। ঠিক আছে, এটা আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। একটা লেকচার শুনবো, সেটা শুনে সেটার মেইন পয়েন্টগুলোকে সামারি লিখবো, মেইন টপিকটা তার সাথে 4-5টা মেইন পয়েন্ট আমি সামারি লিখবো, ব্যাস। টেমপ্লেট আছে, বাট আমরা টেমপ্লেট ছাড়া আগে শিখবো কিভাবে লিখতে হয়। টেমপ্লেট ছাড়া কেমনে সামারি লিখতে হবে সেটা আমরা আগে প্র্যাকটিস করব, তারপর যদি কেউ টেমপ্লেট চায় টেমপ্লেটটা আমরা দেখবো। তবে টেমপ্লেট কখনোই আর কি ভালো অ্যান্সার না। টেমপ্লেট দিলে আপনি 50% মার্ক পাবেন, 50-60% মার্ক পাবেন। এটা হচ্ছে যখন আপনি লিখতেই পারতেছেন না। ব্যাস, এই শেষ হয়েছে না, এই যে দেখবেন কমপ্লিটেড স্ট্যাটাস। এবার আমি লেখা শুরু করব। আমি যে লেখা শুরু করছি দেখছেন, ওয়ার্ড কাউন্ট 2টা ওয়ার্ড, 3টা ওয়ার্ড,
কারণ এই সামারি লেখার একটা একটা লিমিট আছে। তো সেটা আমি এখানে ফলো করতে পারবো, কপি করতে পারবো, পেস্ট করতে পারবো, যা চাই তাই করতে পারবো। ব্যাস, খুবই কাজের জিনিস এই সফটওয়্যারটা, আমরা সুন্দরভাবে কাজে লাগাবো। আচ্ছা, ঠিক আছে। আর আমাদের সাপোর্ট তো আছেই আপনাদের জন্য সবকিছুর। ওকে, এখন এই টেস্টের তিনটা পার্ট বলতে মডিউল কিন্তু চারটাই, লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। বাট পার্ট মানে দুইটাকে একসাথে দিয়ে দেয়, স্পিকিং আর রাইটিংকে একসাথে রাখে। আপনার যখন দেখবেন টেস্ট শুরু হয়েছে, এটা পোর্টালে ঠাস করে টাইম শুরু হয়ে যাবে, টোটাল পুরো 54 মিনিট আপনাকে একবারে দিয়ে দিবে। এবার আপনি দেখছেন না কোয়েশ্চেন, একটা একটা করে কোয়েশ্চেন শেষ করে নেক্সট দিয়ে পরে কোয়েশ্চেনে যাবেন। তো কখন আপনি বসে থাকবেন না, আপনি যখন অ্যান্সার লিখছেন নেক্সট দিয়ে পরেরটা আপনি চলে যাবেন, তাহলে আপনার টাইম বাঁচবে। আপনি ওয়েট করে থাকলে বা এটা কিন্তু ক্লোজ হবে না, আপনাকে অটোমেটিক্যালি পরেরটা নিয়ে যাবে না, আপনাকে নেক্সট চাপ দিয়ে পরেরটা যেতে হবে। আচ্ছা, তো স্পিকিং রাইটিং 54 থেকে 67 মিনিটের একটা পরীক্ষা। এই যে 54 থেকে 67, এটার কারণ কি? কখনো কোয়েশ্চেন বেশি আসে, কখনো কম আসে। পিটিতে কোয়েশ্চেনের ফিক্সড নাম্বার নেই, কখনো 3টা আসে, কখনো 4টা আসে একটা আইটেমে। তো এই কারণে ধরেন 1 ঘন্টার মতন একটা পরীক্ষা। রিডিং টেস্ট 30 মিনিট, লিসেনিং টেস্ট এটাও 30 থেকে 35 মিনিট, টোটাল 2 ঘন্টা। টেস্টের স্ট্রাকচার, একটা 2 ঘন্টার টেস্ট শুরু হবে কি দিয়ে? পার্সোনাল ইন্ট্রোডাকশন, মানে আমি আমার নিজেকে কি করব? ইন্ট্রোডিউস করব। সেটার জন্য টোটাল টাইম কত? 1 মিনিট। আমরা একটু দেখি তো আজকে পার্সোনাল ইন্ট্রোডাকশন জিনিসটা কি। আচ্ছা, এটা হচ্ছে আপনি নিজেকে ইন্ট্রোডিউস করবেন। আচ্ছা, এই ইন্ট্রোডাকশনের পার্টটা কেমন থাকে? আপনার সামনে একটা উইন্ডো আসে, উইন্ডোতে এই জিনিসগুলো দিয়ে দেয়। প্রজেক্টের মধ্যে ডানে বামে আছে না? আচ্ছা, তাহলে পার্সোনাল ইন্ট্রোডাকশনে কি করবে? আমাকে এরকম একটা স্ক্রিন দিবে, সেখানে কি কি থাকবে? এই জিনিসগুলো জাস্ট একটার পর একটা দেওয়া থাকবে, এগুলোকে বলে প্রম্পট, যেটা দেখে আপনি অ্যান্সার করবেন। তাহলে প্রম্পট প্রথমটা কি বলছে? পরেরটা, তারপর তারপরেরটা লেটেস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপর আর লাস্টে পিটি এক্সাম। আচ্ছা, এই 6টা প্রম্পট আপনার সামনে থাকবে, কতক্ষণের জন্য থাকবে? 25 সেকেন্ডস। এই প্রম্পটের পেজটা আপনাকে দিবে 25 সেকেন্ডস। এই প্রম্পটগুলো দেখে আপনি এগুলো কিভাবে অ্যান্সার করবেন সেটা আপনাকে প্ল্যান করতে হবে। আপনাকে একটা খাতা মানে একটা কাগজ, একটা কলম দিবে, অথবা একটা ইরেজেবল নোটবুক দিবে। ওই বাচ্চাদের দেখছেন একটা ওই ম্যাগনেটিক বোর্ড, লেখা যায় আবার মুছা যায়, ওরকম একটা দিবে, অথবা মানে কাগজ আর কলম দিবে। আপনি চাইলে আপনার অ্যান্সারগুলো নোট করতে পারেন। বাট 25 সেকেন্ড কি এনাফ সবগুলো অ্যান্সার নোট করার জন্য? 25 সেকেন্ড মানে, তারপর কি পয়েন্ট, মানে এটা কি ওখানে বসে আপনার প্ল্যান করা উচিত, নাকি এই জিনিসগুলো যেহেতু আসে আমি জানি, এটা আমি আগে থেকে প্রিপেয়ার করতে পারি, আগে থেকে রেডি করতে পারি না? আমি এখন তো আজকেই প্ল্যান করে ফেললাম, তাহলে ওখানে যখন আমি যাবো আমি তো জানি কোয়েশ্চেনগুলো আসে, এটা দেখা মাত্রই আমি সুন্দর করে অ্যান্সার করে ফেলবো। আচ্ছা, আপনাকে কিন্তু কোয়েশ্চেন করবে না, সফটওয়্যার কিন্তু আপনাকে বলবে না হোয়াট ইজ ইয়োর নেম। সামনে আপনার থাকবে 25 সেকেন্ড, 25 সেকেন্ড শেষ, এবার কথা বলা শুরু। কথা বলতে পারবেন 30 সেকেন্ড, 30 সেকেন্ডস, 30 সেকেন্ডস আপনি কথা বলার টাইম পাচ্ছেন। হ্যাঁ, প্রথমে আপনি চাইলে নোট টোট নিতে পারেন 25 সেকেন্ডে, ওই 25 সেকেন্ড শেষ হওয়ার সাথে সাথে আপনি কথা বলা শুরু করতে হবে।
আর 30 সেকেন্ড কিন্তু যথেষ্ট সময় না এই কথাগুলো বলার জন্য। মুখে মুখে বলা, পুরোটা মুখে বলা। এই যে 30 seconds to record your response. You are only able to record your answer once. একবারই অ্যান্সারটা রেকর্ড করতে পারবেন, কোনো সেকেন্ড চান্স নেই। আচ্ছা, তাহলে 25 সেকেন্ড পাচ্ছি প্রম্পটগুলো পড়ার জন্য এবং আমার অ্যান্সারটা প্ল্যান করার জন্য। 30 সেকেন্ড পাচ্ছি আমার ব্যাপারে কথা বলার জন্য। আচ্ছা, এটাতে কোনো মার্ক আছে পিটিই টেস্টে? টেস্টে কোনো মার্ক নেই, কিন্তু একটা কাহিনী আছে। রেকর্ডিংটা পাঠায় কোথায়? আমি যেসব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব সব ইউনিভার্সিটির কাছে আমার রেকর্ডিংটা পাঠিয়ে দিবে পিয়ারসন। সাথে আমি যে দেশের এমব্যাসিতে অ্যাপ্লাই করব সেই দেশের এমব্যাসিতে পাঠাবে। যদি কোনো ভিসা অফিস, যেমন ভিএফএস গ্লোবাল, যাদেরকে বিয়ে করতেছি, এদের কাছেও পাঠিয়ে দিবে। তাহলে আমার ইউনিভার্সিটি, এমব্যাসি, ভিসা অফিস সবখানে আমার রেকর্ডিংটা পাঠাবে, দেখেন আপনাদের ক্যান্ডিডেট কেমন। তাহলে যে দেশে আমি যাচ্ছি, যে ইউনিভার্সিটি যাচ্ছি, তাদের কাছে আমার নিজেকে প্রেজেন্ট করার একটা অপরচুনিটি, এটা কি আমার নষ্ট করা উচিত? নাকি নিজেকে যথাসম্ভব সুন্দর করে গোছায় প্রেজেন্ট করা উচিত? তার মানে জিনিসটাতে মার্ক, ডিরেক্ট মার্ক না থাকলেও এটার কি কোনো ভ্যালু নাই? এটা ভ্যালু আছে, ইম্পর্টেন্ট। আচ্ছা, আমার একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করতে হয় আমার ইউনিভার্সিটি, কান্ট্রি, সবার উপর। পরীক্ষা দেওয়ার পর হ্যাঁ হ্যাঁ, ও ওরা আপনি ইয়া দিবেন না ওদেরকে, যে আপনার পিটি স্কোর দিবেন না? আপনার পিটি স্কোরে তো আপনার সিটেই তো আপনার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। ওরা তো ওরা তো ইমেল করে পিয়ারসনকে, পিয়ারসন 1 সেকেন্ডে পাঠায় দেয়। হ্যাঁ, পিটিতে পিডিএফ, পিডিএফ পিডিএফ দিবে আপনাকে। হার্ড কপি আমাদের কাছে আসে একটা, আপনারা চাইলে হার্ড কপিটা আমরা দিয়ে দেবো, কারণ আমরা তো পিয়ারসনের অফিসিয়াল রেজিস্ট্রেশন পার্টনার। তো আমাদের কাছে হার্ড কপি আসে, আপনাদের যদি দরকার পড়ে আমরা হার্ড কপি দিয়ে দিব। ভালো হয়, তাহলে স্ক্যানটা সহজে ইয়া করতে পারবেন। এইখান থেকেই করবেন, আর কোথায় করবেন? রেজিস্ট্রেশন থেকে দেখো, এক্সাম সেন্টার ওটা, ড্যাফোডিল এখানে পাঠায় দেয়, আমরা রেজিস্ট্রেশন করে দিই, ওরা পরীক্ষা নেয়। আর ড্যাফোডিল তো আমার খুব মানে ক্লোজ আর কি, আমি মানে খুব ভালো ক্লোজ ড্যাফোডিল গ্রুপ, ওখানকার যে চেয়ারম্যান। মানে আমি যখন প্রথম স্টার্ট করছিলাম, আমরা ছোট্ট একটা অফিস ছিল পাশে ড্যাফোডিলের বিল্ডিংয়ে, ড্যাফোডিল ইউনিভার্সিটির বিল্ডিংয়ে ছোট্ট একটা অফিসে, খালি আমি জাস্ট তখন অনলাইন, মানে ইংল্যান্ড থেকে আমি অনলাইনটা শুরু করে আসছি, এখানে খালি বাংলাদেশে ছোট্ট একটা রুমের মধ্যে আমার অফিসটা করছিলাম। ওখান থেকে তারপর যখন আলহামদুলিল্লাহ ভালো একটা ইয়ে, তখন আমরা এখানে আসছি। তবে আমার সেমিনার টেমিনার আছে ড্যাফোডিলে সব। আচ্ছা, ঠিক আছে। তো এখন যেহেতু এই জিনিসটা ইয়াতে পাঠায়, তাহলে আমার একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করতে হবে, তাই না? আচ্ছা, এগুলো মনে হয় লাগবে না তাহলে। এখন অ্যান্সারগুলো আজকে আমরা একটু প্র্যাকটিস করি তো, জিনিসটা। সবার আগে যেহেতু আমি যখন দেখতেছি স্ক্রিনে লেখা যে নেম, নেম বলতে হবে, তাহলে আমি কি আমার নামটা বলবো? আপনি বলেন তো। আচ্ছা, আমরা সবসময় পাসপোর্টে যে নামটা আছে না, সেই নামটা বলবো। আচ্ছা, এইজ, নাইস। তো সামনে কিন্তু আপনার সামনে অ্যান্সার দেওয়া আছে স্যাম্পল। হলুদ যেটা মার্ক করা না, হলুদ মার্কটা হচ্ছে আপনি আপনার মতন করে চেঞ্জ করবেন। সবার বাসা তো আর মিরপুর না, আমার বাসা মিরপুর। আচ্ছা, যখন রেসিডেন্স লোকেশন বলবেন, রেসিডেন্স লোকেশন বলার সময় একটা সিস্টেম আছে, সব সময় এলাকা, এরিয়া, তারপর আপনার ডিস্ট্রিক্ট অথবা সিটি, যদি আপনি বড় শহরে থাকেন সিটি, যদি ডিস্ট্রিক্ট থাকেন ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে কান্ট্রি। আমি যদি শর্টকাটে বলি, আই লিভ ইন মিরপুর ইন ঢাকা সিটি, বাংলাদেশ, শর্টকাটে বলছি। যদি একটু বড় করতে চাই, সুন্দর দেওয়া আছে, আই লিভ ইন আ নেইবারহুড কল মিরপুর which is located in the northern part of Dhaka, the capital city of Bangladesh। ঠিক আছে?
এই তো এরিয়া, ডিস্ট্রিক্ট অথবা সিটি, তারপর কি কান্ট্রি। ভাই এটা বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা না, আপনার বাসা বলেন। এখন মিরপুর থাকেন? ও আচ্ছা আচ্ছা, চলে আসছেন। আচ্ছা, ভালো করছেন। যাক, পড়াশোনার জন্য? যাক, দোয়া করি তাহলে আপনার এই স্যাক্রিফাইস আল্লাহ কবুল করুক, কষ্ট করছেন। আচ্ছা ভাই, আপনি একটু বলেন আপনার এরিয়াটা বলেন, আপনার রেসিডেন্স লোকেশন। না না, রেসিডেন্স লোকেশনটা এটাই বলেন। আচ্ছা, কুমিল্লার কোথায় থাকেন? বুড়ি বুড়িচং, তো ওইটাই বলেন। বুড়িচং হচ্ছে এরিয়া, ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। এখন বলেন। আই সহজ, আই লিভ ইন অ্যান এরিয়া বলেন, নেইবারহুড লাগবে না, সিম্পল ভাষায়। না 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 না, ঢাকায় থাকলে ঢাকা হচ্ছে বাংলাদেশের ক্যাপিটাল, সেটা আলাদা একটা বৈশিষ্ট্য ঢাকার। কুমিল্লা, কুমিল্লা জাস্ট কুমিল্লা, আর সিটি আর ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ শেষ। হ্যাঁ হ্যাঁ বলেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। না 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 না, মানুষের কারেন্ট অ্যাড্রেস তো চেঞ্জ হয়। এই যে ওনার হয়তো ইয়াতে আছে একটা, কিন্তু উনি এখন থাকতেছে হচ্ছে গিয়ে বাসা শিফট করছে, মানুষের তো অ্যাড্রেস চেঞ্জ হয়, কোনো সমস্যা নেই। একটু আবার বলেন। যে কোনো এলাকা, সহজ এলাকা বললেও পারতে পারেন, সমস্যা নেই। একটু সহজে বলেন তাহলে আবার। আই লিভ ইন বুড়িচং অফ কুমিল্লা ডিস্ট্রিক্ট ইন, হ্যাঁ একটু বলেন। সুন্দর, ঠিক আছে, সুন্দর। এরপর দেখেন, লেটেস্ট কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন। আপনার লাস্ট পড়াশোনা কোনটা? এটা কিভাবে আসে? লেটেস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন সবসময় আগে ডিগ্রি। আমার ডিগ্রিটা আমি বলি, কোন সাবজেক্টে পড়াশোনা করছি, কোন ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করছি। ডিগ্রি, সাবজেক্ট, ইনস্টিটিউশন। এখন কথা কথা, কেউ এসএসসি বা এইচএসসি কমপ্লিট করছেন? আচ্ছা, এসএসসি বা এইচএসসি কমপ্লিট করলে, এইচএসসি আর কি, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এক্সামস। কেউ ব্যাচেলর করছেন, ব্যাচেলর অফ আর্টস, সায়েন্স অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যারা বিবিএ করছেন। আচ্ছা, আরেকটা আছে সোশ্যাল সায়েন্স, বিএসএস ডিগ্রি। এগুলো কেমন, সব কিছুর সাথে ডিগ্রি যায়, এগুলো সব ডিগ্রি কেমন। আচ্ছা, আর যারা মাস্টার্স করছেন সেম। ব্যাস, এই হচ্ছে আপনার ডিগ্রির নাম, এরপর সাবজেক্ট, ইনস্টিটিউশন। এখন কোথা থেকে পড়াশোনা এবং ডিগ্রিটা কি, লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, এইচএসসি? তাহলে আপনি কোনটা বলবেন? হ্যাঁ, তাহলে কি এই ফরম্যাটটা কি? আমি শেষ করেছি এক্সামস কিসে, ইন সায়েন্স। আপনি কি কমার্সে? তাহলে বিজনেস স্টাডিজ, বিজনেস স্টাডিজ। আর আর্টস হলে আর্টস অ্যান্ড হিউম্যানিটিস। ঠিক আছে, হ্যাঁ বলেন। কোথা থেকে? এখানে দেখেন না, ফ্রম দ্য, ঠিক আছে। আচ্ছা, এবার আপনি বলেন।
ফ্রম, রাইট। আচ্ছা, তারপর ভাই একটু বলেন। যেহেতু ওনার ডিগ্রির মধ্যে ল চলে আসছে, তাই এটা তার আলাদা করে সাবজেক্ট লাগে নাই। আপনি? সিভিল ইঞ্জিনিয়ারিং, একটু পুরোটা বললে ভালো, কেমন? কুমিল্লা পলিটেকনিক, আপনি আমার মনে হয় আগের স্টুডেন্টের ইয়া নাইম ইসলাম তৌসিফকে চিনেন? নাইম ইসলাম তৌসিফ কুমিল্লা পলি, কি বলেন, আনোয়ার পাপন, তাহলে আপনাদের অনেক সিনিয়র মনে হয়। এই দুজনই ছাত্রলীগের বড় নেতা ছিল ওদের। পরে গ্যাঞ্জামের পর তাড়াতাড়ি হচ্ছে গিয়ে এই আইএলস করে দুজনই ভালো ছেলে, মানে ওরা ক্লিন ছাত্রলীগ যা দেখছি, আকাম কুকাম করেনি। বলতো যে আসলে আমরা এমনিও ভালো ছেলে, আমরা আমাদের কোনো ব্যাকআপ নেই, আমাদের টাকাও নেই, ওরকম দেখায় দেয়। চেহারা চিনতে পারেন, কারণ যেহেতু বড় নেতা তো সংগ্রামী নেতা আবার। আমি তো পেজে আছি। নাইম ইসলাম তৌসিফ ফিনল্যান্ডে আছে। ওই তো বলছে যে স্যার খুব কষ্টে আছে স্যার, শান্তিতে নেই। সিনিয়র না? ও চলে গেছে অবশ্য গত বছরই। সংগ্রামী নেতা। আর এটা হচ্ছে আনোয়ার পাপন। ও আমাকে ইউকেতে অনেক ঘুরায় দেখাচ্ছে সবকিছু। ও ইংল্যান্ডে আছে, নটিংহ্যাম ট্রেন্ট। ভালো। কুমিল্লা পলিটেকনিক, কিন্তু এই যে কই লেখেন এখানে, নাইমের লেখা আছে। এই যে কুমিল্লা, এই যে সাধারণ সম্পাদক কি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক সংঘ, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট। না না, ইয়া ছিল সে তো, সে ছাত্রলীগের পরিচয় তো মুছে দিছে। ফিনল্যান্ডেও তো বিএনপি টিএনপি আছে, দিবে সাইজ করে। হ্যাঁ এখন তো মানে, তবে ছেলেগুলো ভালোই দেখছি, মানে ইয়া না, বলছে আমরা চাঁদাবাজি করি নাই, কিছু করি নাই, ব্যাকআপ নেই। তো ইয়া, এর আবার হচ্ছে রেলমন্ত্রী আছেন এই কুমিল্লায়। রেলমন্ত্রীর, হ্যাঁ হ্যাঁ, রেলমন্ত্রীর খুব ক্লোজ ছিল এরা, একসাথে ঘোরাঘুরি করতে এসে। রেলমন্ত্রী কই এখন? ট্রেনে করে পালা গেছে। আচ্ছা, ঠিক আছে। তো এই তো কুমিল্লা পলিটেকনিক শুনে আমি অবাক যে আপনি ওখান থেকে, আপনি কি ঢাকায় থাকেন? আচ্ছা আচ্ছা। ওরা আসতো কিন্তু, ওরা তখন, এরা আইএলটিএস করতেছিল আগে থেকে। আমি তখন তখনও দেশে ছিলাম, 2023-এর শেষের দিকে। এরা কুমিল্লা থেকে আসতো, আমি এটাতেই অবাক ছিলাম তখন, আমি যে ইয়াতে পড়াইতাম। তো কুমিল্লা থেকে আসতো সকালবেলা রওনা দিয়ে, সকাল 11টার দিকে ক্লাস, মানে 8টার দিকে বেরোতো ওখান থেকে কুমিল্লা থেকে, ঢাকা 11টায় পৌঁছাইতো, ক্লাস করে আবার চলে যেত কুমিল্লায়। দুই বন্ধু, এরা প্রিপারেশন নিচ্ছিল এমনিতেই। তখনই বলছিল যে স্যার আমরা আসলে রাজনীতি করি, মানে কিসের আদর্শে করা আছে কিছু একটা ইয়া, কিন্তু আমাদের ভাই চাঁদাবাজি করি না আমরা, তা আমাদের এই জন্য দলের মধ্যে খুব একটা দাপট নাই আমাদের। কোনটা? তো অবশ্যই অবশ্যই। না, নাই বলছে তো, নাই বলছে কেউ নাই, মানে টিচারই নেই, পাচ্ছি না। ধারে কাছে না, যাত্রাবাড়িতে নাকি ভর্তি হয়েছিল, বলছে ওখান থেকে যাত্রাবাড়ির কাছে ওই কি জানি চিটাং রোড, ওখানে মনে হয় কয়েকটা সেন্টার টেন্টার আছে। বলছে ওখানে ভর্তি হয়েছিলাম, ওগুলা তো ভালো না কিছু না, তাই আমরা এখানে এসে করছি। তো তখনই বলতো যে দেখেন স্যার আমরা চাঁদাবাজি করি না, আমরা মানে আমাদের লোক লস্কর যেহেতু চাঁদাবাজি করে না, তো ছেলে পেলেও তো টাকা পয়সা দিয়ে মেনটেন করতে পারে না। বলছে দলের মধ্যে আমাদের এমনি তো মানে, মানে আমরা ভালো ছেলে, এই জন্য আমাদেরকে কদর করে, কিন্তু অন্যান্য যেসব নেতা আছে ওরা হচ্ছে পয়সা পাতি খরচ করে বিশাল মিছিল নিয়ে আসতে পারে, ওদের কদরও বেশি। তো বলছে স্যার আমরা এখানে থাকবো না, হয় না এমনি তো ভালো, মানে ওরা ছেলে ভালো ছেলে এমনি তো জেনুইন।
তো পরে যখন গ্যাঞ্জামটা হয়েছে সাথে সাথে অ্যাপ্লাই করি, আমি তখন ইংল্যান্ডে। তো স্যার আমরা এখন অ্যাপ্লাই করতেছি। তা আমি ওখান থেকে অ্যাপ্লিকেশন করে এসেছি। ও ফিনল্যান্ডে গেছে, ও চলে গেছে হচ্ছে ইয়াতে। ভালো ছেলে, ভালো। এই তো। আচ্ছা, তারপর দেখেন ইউর ফিউচার গোলস। আমার ফিউচারে আমি কি হইতে চাই, হোয়াট আই ওয়ান্ট টু বি। আমি কি হইতে চাই এবং সেটার জন্য আমাকে কি পড়াশোনা করতে হবে। আমি কি হইতে চাই তার জন্য আমাকে কি পড়াশোনা করতে হবে। তা আমি একজন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনার হইতে চাই। আমি আমার কথা বলছি। সেজন্য আমি কি করব, আমি হায়ার এডুকেশন করব কিসে, সাবজেক্টে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ। যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার হব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাকে পড়াশোনা করতে হবে। তাহলে আমি হইতে চাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার, তার জন্য আমাকে কোন সাবজেক্টে পড়াশোনা করতে হবে এবং আমি কোন ডিগ্রি কমপ্লিট করব, কোন দেশ থেকে। আমি কি হব তার জন্য আমাকে কোন সাবজেক্টে পড়তে হবে, কোন ডিগ্রি কমপ্লিট করতে হবে, কোন দেশ থেকে। সিম্পল। কি হইতে চান লাইফে? ফ্রম ফ্রম এ রেপিউটেড ইউনিভার্সিটি, একটা ভালো ইউনিভার্সিটি থেকে। আমরা সবাই তিনটা চয়েস রাখি, কারণ পিটি দিচ্ছেন মানে আপনি তিনটা দেশে খুব ইজিলি যাইতে পারবেন। তো হয় আপনি কথা কথা অস্ট্রেলিয়া বলছেন, বাট অস্ট্রেলিয়া কোনো কারণে আপনাকে অ্যাকসেপ্ট করলো না, কারণ ডিপ্লোমা তো, ডিপ্লোমাকে অস্ট্রেলিয়া একটু ইয়া করে। এটা আপনার দোষ নেই, এটা আমাদের দেশের দোষ। আমরা এত বড় একটা ডিপ্লোমা এবং ওই কারিগরি শিক্ষা বোর্ড, টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, এটার সার্টিফিকেশনটা সরকারিভাবে একটা যে বিভিন্ন দেশের এডুকেশন বোর্ডকে পাঠায় যে আমাদের এই বোর্ডটাকে তোমরা স্বীকৃতি দাও, এগুলোর কোনো কাজই করে নেই সারা জীবন। সবচেয়ে বেশি সাফার করছে ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল জাতীয় বিশ্ববিদ্যালয়, এই তেজগাঁও কলেজ, এদেরকে সবচেয়ে বেশি সাফার করাইছে। এত বড় একটা নেটওয়ার্ক, তাই না? সবচেয়ে বেশি কিন্তু পাবলিক ইউনিভার্সিটির সাথে হচ্ছে গিয়ে ন্যাশনাল কলেজ, কিন্তু সেটার সার্টিফিকেট চিনেই না দেশগুলা। আমেরিকা চিনে না, চিনে না, ইউকে চিনে, অস্ট্রেলিয়াতে খুব একটা নেই। এটা আমাদের দোষ, আমরা করি না এই জিনিসটা। দেখি ইউনূস সরকার যদি কিছু করতে পারে, তাও ওটা তো ভালোই করছে যা করছে। এটা পাঠাইতে হয়তো যে আমাদের এখানে সরকারিভাবে, যে আমাদের এডুকেশন মিনিস্ট্রি থেকে এখানে আমাদের এই বোর্ডটা আছে, এই বোর্ড আছে, এই বোর্ড আছে, এগুলোকে তোমরা স্বীকৃতি দাও। তখন দেশের সাথে দেশের একটা এডুকেশন মিনিস্ট্রির মধ্যে একটা এগ্রিমেন্ট হয়, সমঝোতা হয়, সেই ভিত্তিতে তখন সব ইউনিভার্সিটিগুলোকে পাঠায় দেয়। যাইতে পারে না সহজে, অস্ট্রেলিয়া যেতে পারে না, ইউকে শুধুমাত্র অ্যাকসেপ্ট করে। যেহেতু ইউকে ব্রিটিশ শাসন থাকা অবস্থায় হচ্ছে ন্যাশনাল কলেজ চালু হয়েছিল, তো ইউকে অ্যাকসেপ্ট করে, ইউরোপ অ্যাকসেপ্ট করে, আমেরিকা কানাডা করে না। হ্যাঁ, বাইরেই চলে যাবেন, শেষ। এটা তো বানায় বলবেন, কোনো সমস্যা আছে? আচ্ছা, ধরেন আপনি কি বিজনেস না? আচ্ছা, আই ওয়ান্ট টু বি আ গুড বিজনেস ম্যানেজার, and that's why I will pursue my higher education in the field of business management, and for that I will study my bachelor degree in the same area from a reputed university in the UK, New Zealand or Australia. Social science, sociology, ইকোনমিক্স, ল, এগুলো আর্টস না, এগুলো সব সোশ্যাল সায়েন্সে চলে আসছে। এগুলো এখন আর্টস না, বাংলাদেশে আর্টস বলে, এসব সোশ্যাল সায়েন্সে চলে আসছে। বিএসএস আপনি পারবেন, আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা কিন্তু আর্টস অ্যান্ড হিউম্যানিটিস থেকে বিজনেস ম্যানেজমেন্টে আসতে পারবেন। হ্যাঁ, যদি ইউকে হয়। ইউকে ভাই, বিজনেস সারা জীবন, বিজনেসের ডিমান্ড আছে। বিজনেস এমন জিনিস, সারা জীবন ডিমান্ড আছে। ইঞ্জিনিয়ারিং এর ডিমান্ড আছে, টেকনিক্যাল স্কিল, কিন্তু সোশ্যোলজি করে জব ডিরেক্ট পাবো, এনজিওতে আমি জব পাবো। ভালো।
পাবলিক হেলথ ভালো। সায়েন্সে পাবলিক হেলথ, হ্যাঁ পারেন। এই তো, বাট বিজনেস আর কি সবসময় সারা জীবন ডিমান্ড আছে, আর বিজনেসে ইজিলি চান্স পাওয়া যায়। সায়েন্সে হইলে অনেক ইয়া থাকে, যেমন অনেক কিছু দেখে যে কেমিস্ট্রিতে স্কোর কত, এখানে স্কোর কত। বিজনেস ম্যানেজমেন্টে যে আইএলসে ভালো, তাহলে কমিউনিকেশন করতে পারবে, কমিউনিকেশন হইলেই বিজনেস করা যায়। এই যে সারা জীবন দেখবেন এই পুরান ঢাকা এত বড় বড় ব্যবসায়ী, ওরা কি পড়াশোনা করে ব্যবসায়ী হয়েছে? সব হয়েছে গিয়ে কমিউনিকেশন মেনটেন করছে, কথা বলছে, খাতির করছে, আসছে, খাওয়াই দিছে পার্টনারকে, পার্টনার খুশি হয়েছে, বিজনেস ডিল করছে। চায়নাতে গেছে, চায়নাতে যায় কি দেখে, কোথা থেকে প্লাস্টিক, দেখেন প্লাস্টিকের ফ্যাক্টরি আছে পুরান ঢাকায় অনেক, প্লাস্টিক। ওরা এখান থেকে প্লাস্টিক কিভাবে কি ইম্পোর্ট করবে কথাবার্তা বলে দেশে আসছে, ব্যাস এবার খালি ইম্পোর্ট করে আর প্লাস্টিক বানায়, ইয়া বানায়, প্লাস্টিকের পাউডার ইম্পোর্ট করে, পাউডার কি ইয়া করে। ভাই আমি ভুল করছি লাইফে ওই টিচার হয়ে। আমার বন্ধু তখন ঢাকা ভার্সিটি আমি শুরু করছি, আমার ফ্রেন্ড ফার্স্ট ইয়ারে ওর এলাকায় উর্দু রোড পুরান ঢাকায় সব হয়েছে কি প্লাস্টিক ব্যবসায়ী। তো বলে আমি প্লাস্টিক ব্যবসা করবো, পড়াশোনা করবে না, মানে কি বলে, ঢাকা ভার্সিটি চান্স পাইছে, পড়াশোনা করবে না। ভাই ও এখন প্রতি মাসে হচ্ছে গিয়ে 1.5-2 কোটি টাকা বাকি দেয়। ও অন্যান্য কোম্পানিকে 1.5-2 কোটি টাকার বাকি দেয়, তাহলে ক্যাশ কত আসে এবার চিন্তা করেন। ও মানিক ও মানিকগঞ্জে হচ্ছে 7 একর জায়গা কিনছে, ও ডুপ্লেক্স বাড়ি বানাইছে বিশাল, আজকে 15 বছর। ও এখন প্লাস, মানে ওর যে অবস্থা, ও মানে বাইক, ও বাইকের পছন্দ করে অনেক, TMT-15 পছন্দ কিনছে, ও একটা এনফিল্ড আছে, 7-8টা বাইক আছে, এক একদিন এক একটা নিয়ে বের হয়। ওর ছোট ভাই ব্যবসা করতে আসছে, ও বলছে আমার ছোট ভাই ওকে একটা দোকানই দিয়ে দিছে পুরো। ঠিক আছে, ওটা আমি আর দেখবো, তুই দেখ, যা তুই কাজ কাম শিখ, তুই দেখ। মানে কোন লেভেলে চলে গেছে ভাই এই ছেলে এখন, মানে মাসে না হইলে তার 3-4 কোটি টাকা ইনকাম এভরি মান্থ, চিন্তা করতে পারবেন না এগুলো। বুঝছি না, ঠিক আছে পড়াশোনা লাগে না ভাই সবকিছুর জন্য, একটু লাক লাগে, আর একটু স্মার্ট হইতে হয়। ভুল করছি, আমি ভাবতাম আমি ঢাকা ভার্সিটি গ্র্যাজুয়েট, এই সার্টিফিকেট একটা, ওর কোনো সার্টিফিকেট লাগে না, ও এমনি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, লেখক ভট্টাচার্য, নাহিয়ান খান জয়। আচ্ছা, এই যে ভাই, আপনার টাকা থাকলে আপনাকে বিএনপি সালাম দিবে, আওয়ামী লীগ সালাম দিবে, জামাত ইসলাম সালাম দিবে, ব্যাস। এই যে আমার ফ্রেন্ড, ওকে বিএনপিও আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এটা বলছি তো, ওই যে আমার এই ফ্রেন্ডকে এখন বিএনপি থেকে বলে আপনি প্লাস্টিক সমিতির একটা নির্বাচনে আপনি দাঁড়ান, জামাত ইসলাম থেকে যায় যে ভাই আপনি দাঁড়ান। আওয়ামী লীগ থাকতে আওয়ামী লীগ খুব রেসপেক্ট দিত সবাই। এই হচ্ছে গিয়ে বাংলাদেশের পলিটিক্স, আপনার কাছে টাকা থাকলে আপনি সবাই কিনতে পারবেন, আপনি এক টেবিলে বিএনপি আওয়ামী লীগ বসায় ভাত খাওয়াইতে পারবেন আপনার কাছে টাকা থাকলে। তো এই তো, তাহলে কি হইতে চান, পলিটিশিয়ান নাকি? আই ওয়ান্ট টু বি এই পলিটিশিয়ান নাকি বিজনেসম্যান? বিজনেসম্যান হলে পলিটিক্স কিনতে পারবেন, পলিটিশিয়ান হলে আবার বিজনেসম্যানদের থেকে টাকা পয়সা নিয়ে চলতে হবে। আচ্ছা ভাই আপনি বলেন, কি হইতে চান? বলছি তো আপনি বিজনেস ইয়া বলতে পারেন, কোনো সমস্যা নেই। এটা বাংলাদেশে মনে করে, বুঝছেন, বাংলাদেশে আর্টস থেকে স্কোপ কম, আপনি বাইরে অ্যাপ্লাই করলে আপনি বিজনেসে অ্যাপ্লাই করতে পারবেন, বিজনেসে অ্যাপ্লাই করতে পারবেন। ভার্সিটি কমার্স, ভার্সিটি বিজনেস, আবার পরে গিয়ে ডাক্তারি পড়াশোনা করবেন, ব্যাস।